ওকে, আজকে আমাদের যেটা নিয়ে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং সি। প্রথমে তোমরা যেহেতু নতুন কয়েকজন আছো, তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আর আমার এই এন্ড অফ দ্য ক্লাস আই উইল প্রোভাইড এ রেকর্ডিং হোল ক্লাসেস, যতক্ষণ আমাদের ক্লাসটা হবে, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যাই হোক না কেন। সো প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে, প্রোগ্রামিং সি কে আমরা বলবো হচ্ছে ইজ এ মাদার ল্যাঙ্গুয়েজ। কেন মাদার ল্যাঙ্গুয়েজ বলি? তার কারণ হচ্ছে আমরা যত প্রোগ্রামিং দেখি না কেন, এই প্রোগ্রামিং সি কনসেপ্ট দিয়েই, এর আগে আরো অনেক প্রোগ্রামিং ছিল, যেমন বেসিক ছিল, তারপরে কোবল, কিন্তু প্রোগ্রামিং সিটা দিয়ে আস্তে আস্তে প্রোগ্রামিং এর বেসগুলো তৈরি হয়। এবং প্রোগ্রামিং সিকে প্রথমত আমরা বলি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি কেউ যদি প্রোগ্রামিং সি এর ক্যারেক্টারিস্টিক্স বলে, সেক্ষেত্রে আমি অনলাইনে একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না না? এবার ঠিক আছে? আওয়াজ শুনতে পাচ্ছো সবাই? হ্যাঁ, প্রথমে কথাটা বন্ধ হয়ে গেছিল না? হ্যাঁ, এখানে মাইকটা ডিস্টার্ব করছিল, দেখে নিলাম আমি। ঠিক আছে, ওকে। সো আমাদের প্রথমে যদি ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোগ্রামিং সি বলে, দেখো এখানে কি বলা আছে। ফিচার্স অফ সি প্রোগ্রামিং বলেছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট, মডুলারিটি, স্ট্যাটিস্টিক্যালি টাইপ, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু লেখা আছে। সো প্রোগ্রামিং সি এর এগুলো পরীক্ষায় থিওরিটিক্যাল মনে রাখার জন্য, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রোগ্রামিং এর দিকে আসতে হবে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ লাইক সি, স্টেপ বাই স্টেপ প্রিডিফাইন ইনস্ট্রাকশন আর ক্যারিড আউট, কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ক্যারি আউট করবো। তো এগুলো আমাদের মনে রাখলেই হবে কিছু কিছু। তা প্রোগ্রামিং সিকে নিয়েই আমাদের প্রথম প্রোগ্রামিং শুরু করতে হবে। প্রোগ্রামিং সি এর পর আমরা ধরো সি প্লাস প্লাস, জাভা, জাভার সঙ্গে সঙ্গে আরো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক জাভার আছে, যেমন ধরো জাভা স্ক্রিপ্ট আছে। জাভার জাভার মধ্যে এরকম জাভা ল্যাঙ্গুয়েজ, জাভা যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সবগুলো অনেক ধরনের স্ক্রিপ্টিং দিয়ে আমরা কাজগুলো করি জাভাতে। এবং তাছাড়াও প্রোগ্রামিং সিতে, প্রোগ্রামিং সিকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ প্রোগ্রামিং সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে সি প্লাস প্লাস এবং প্রোগ্রামিং সি বোথ আর ডিফারেন্ট। তা প্রোগ্রামিং সি দিয়ে আমাদের প্রোগ্রামিং এর বেসিক ধারণাটাকে তৈরি করব, এবং সেই বেসিক ধারণাটা তৈরি করার পর সেখান থেকে আমরা টাইম টু টাইম এগিয়ে আসবো। যেমন আমি তোমাদেরকে নোটস পাঠিয়েছিলাম, সেই নোটসের মধ্যে থেকে আশা করি কিছুটা তোমাদের পরিষ্কার হয়েছে। যেমন আমি দেখাচ্ছি, দেখো তোমাদের নোটসটা কোথায় রেখেছিলাম, ক্লাস 11, 1 মিনিট। এই যে এটা প্রোগ্রামিং লিস্ট আছে। এটা থাক আপাতত। বিগিনিং অফ দ্য ক্লাস, বিগিনিং অফ দ্য ক্লাসের মধ্যে প্রোগ্রামিং সি সম্বন্ধে এটা খাতায় কিন্তু অতি অবশ্যই লিখে নেবে। একটু দাঁড়াও, লোডিংটা হোক। যেমন হ্যাঁ, এগুলো লিখে নেবে। যেমন দের আর 3 টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, জাভা। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, খাতায় পরে লিখে নেবে। এটা খাতায় বানাবে, এটা লিখে নেবে পরপর করে। কম্পাইলার এর ইন্টারপ্রিটার ইউজ টু কনভার্ট দিস ল্যাঙ্গুয়েজ ইনটু এমএলএল। এমএলএল কে এখানে বলছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং সিতে আমরা যখন কোনো কোডিং বা কোনো কিছু লিখি, সেটাকে লিখি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। তারপরে আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যে সফটওয়্যারটা দরকার, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে, সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তারপর হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে কম্পাইলার আর ইন্টারপ্রিটার আর ইউজ টু কনভার্ট দিস ল্যাঙ্গুয়েজ ইনটু এমএলএল। হ্যাঁ, দিস কল্ড অ্যাজ এ এমএলএল। আর এমএলএল মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো তো থিওরিটিক্যাল জানা ঠিক আছে। এবং সি প্রোগ্রামিংকে আমরা কি বলি, মাদার অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাদের যদি সফটওয়্যার না থাকে, আমার কাছ থেকে নিয়ে নেবে, লিঙ্ক দিয়ে দেবো, যে ডেপ সি প্লাস প্লাস বা টার্বো সি প্লাস প্লাস,
যে কোনো একটা সফটওয়্যার দিয়ে করলেই আমাদের হবে। এদের প্রত্যেকটাকে বলে এডিটর সফটওয়্যার। আর স্ল্যাশ এন আমরা ব্যবহার করি, স্ল্যাশ এন মানে নিউ লাইন, এগুলো নানান ধরনের জিনিসপত্র লেখা আছে। এবার ছোট ছোট হ্যাঁ, আমি সব প্রোগ্রাম করে করে দেখাবো, ওয়ান বাই ওয়ান প্রোগ্রাম করে করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো প্রথমে যদি আমি বিগিনার্স একদম প্রোগ্রামিং সি দিয়ে যদি আমি শুরু করি, আমি কিচ্ছু করব না। আমি ধরো করতে চাই যে আমার স্কুলের নামটা লিখবো হিন্দু স্কুল অ্যান্ড ওয়েলকাম হিন্দু স্কুল, মানে মাই স্কুল হিন্দু স্কুল, জাস্ট এই কথাটাকে লিখতে চাই। আমি প্রোগ্রামিং সিতে একটা মাত্র লাইনকে প্রিন্ট করে কনসোলে দেখাতে চাই, প্রোগ্রামিং দিয়ে শুরু করতে চাই যে হিন্দু স্কুল, মাই স্কুল হিন্দু স্কুল, জাস্ট এই কথাটা। সো এটাকে যদি আমি প্রোগ্রামিং সি দিয়ে লিখতে চাই, তাই সেক্ষেত্রে আমাকে কোডিংটা কি করে করতে হয়। কোডিং করতে গেলে আমার প্রথমে বলি, এই বেসিক কোডিংয়ে আমরা ডেভ সি দিয়ে করতে পারি। দেখো যে ডেভ সি প্লাস প্লাস আছে, এই যে ডেভ সি, ডেভ সিটাকে ওপেন করো। ডেভ সি ওপেন হওয়ার পর প্রথমে কি করবে, ফাইলে যাবে, ফাইলে গিয়ে নিউ এ গেলে, নিউ গিয়ে সোর্স ফাইল, এতটুকু কাজ করে ছেড়ে দেবে। এবার এখান থেকে তোমাকে প্রথমে হেডার ফাইলকে লিখতে হবে। কেন হেডার ফাইল লিখবো, কি কারণে লিখবো, সেগুলো আমি ওয়ান বাই ওয়ান আসছি। যেমন দেখো আমি তো এরকম লিখি যে হ্যাশ ইনক্লুড stdio.h লিখে তারপর এখানে লিখলাম হচ্ছে ইন্ট মেন, সব বলবো আমি। হ্যাঁ, এবার তো লিখছি আমি কোনো একটা কিছুকে প্রিন্ট করতে গেলে কি লিখতে হয়, প্রিন্ট এফ, এখানে ডাবল করে লিখতে হবে মাই স্কুল হিন্দু স্কুল, এই যে হিন্দু স্কুল, এই কথাটাকে লিখলাম। এবার যে কোনো ফাংশন লেখার পর আমাকে কি লিখতে হবে, রিটার্ন 0, কমন লেখা। এবার সবার মনে একটা প্রশ্ন জাগছে যে আমরা এই হ্যাশ ইনক্লুড stdio.h কেন লিখছি। দেখবে এই যে প্রিন্টএফ একটা ফাংশন। এবার প্রথমেই বলি, যেমন একটা প্রোটোকল আছে কোনো কিছু প্রোগ্রামিং করার সময়, যেমন stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মানে stdio এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর .h মানে হচ্ছে হেডার ফাইল। এই হেডার ফাইলটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এই যে আমি প্রিন্টএফ ফাংশনটাকে লিখেছি, এই কোনো কিছু প্রিন্ট করতে গেলে যে প্রিন্টের জন্য আমাকে কি করি, প্রোগ্রামিং সিতে প্রিন্ট এফ কথাটাকে উল্লেখ করি, ইট ইজ এ ফাংশন। এবার ফাংশন কি জিনিস, যেমন আমি আরো ভেঙে যদি বলি, যেমন ধরো যারা কি করে বলবো, দাঁড়াও, কম্পিউটার কিবোর্ড নিয়ে বোঝাই। দেখবে কিবোর্ডের মধ্যে টোটাল আমাদের কত 108টা মনে কি থাকে নর্মাল মাল্টিমিডিয়া ছাড়া। প্রত্যেকটা দেখবে কি এর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, মানে তুমি এরকম নয় যে এ তে প্রেস করলে বি দেখাবে বা বি তে প্রেস করলে এক্স দেখাবে, তা কিন্তু নয়, এ তে প্রেস করলে এই দেখাবে। তার মানে ওই পার্টিকুলার কিটা, মানে ওই এ, মানে ওই পার্টিকুলার কিতে যখন আমি এ প্রেস করছি তখন এ কেই দেখাচ্ছে। তাহলে এ হচ্ছে ওই ওই কিটা পার্টিকুলার এর জন্য কাজ করছে। সেরকম আমাদের আরো অনেক ফাংশন কি আছে, তো কিবোর্ডের মধ্যে F1, F2, F3, F4, F5 করে আপ টু আমার F12, F12 পর্যন্ত ফাংশন কিগুলো থাকে। এবং এই ফাংশন কিগুলোর প্রত্যেকটা ফাংশন কি এর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়। সো সেরকমই হ্যাশ ইনক্লুড stdio.h মানে হলো তোমাকে বোঝাতে চাইছে, ধরো কোনো একটা ছেলে প্রথম স্কুলে ভর্তি হয়েছে। এবার তার ইচ্ছা হলো যে আমি একা একা স্কুলে যাব। জেনারেলি ধরো আমাদের কলকাতার মতন শহরে কাউকে ছাড়ে না, কিন্তু একটা বাচ্চা ছেলে ধরো গ্রাম বাংলাতে আছে, সে তার ইচ্ছে হলো যে সে স্কুলে যাবে এবং একা একা যাবে। তাহলে সেই স্টুডেন্টটি কি করে যাবে, সেই স্টুডেন্টটা যেতে গেলে তাকে প্রথমে বাড়ি থেকে কি করা হবে, ড্রেস আপ করা হবে, ইউনিফর্ম পরানো হবে, এবং তার সাথে সাথে তাকে একটা ব্যাচ লাগিয়ে দেওয়া হবে এবং শু পরে সে বেরোলো। তাহলে এবার কোনো কারণে সে রাস্তা হারিয়ে ফেলেছে, স্কুলে যেতে পারছে না। তাহলে এবার সেই স্টুডেন্টটাকে কোনো একটা লোক বা কোনো ব্যক্তি যদি দেখতে পায়, তাকে তাকে স্কুলে কি করে পৌঁছে দেবে, তাকে আইডেন্টিফাই করে, কি আইডেন্টিফাই করবে, শুধুমাত্র ইউনিফর্ম দেখে তুমি কিন্তু স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারো না, তুমি সবার আগে ব্যাচের দিকে লক্ষ্য করবে। তাহলে ব্যাচের ফাংশনটা কি, ব্যাচের ফাংশনটা হচ্ছে ওই স্কুলে যে ও রেজিস্টার স্টুডেন্ট বা আই কার্ড, যদি আই কার্ড থাকে তাহলে সেই আই কার্ড দেখে আমি বুঝতে পারবো ওই ছেলেটি হচ্ছে আমার স্কুলের রেজিস্টার স্টুডেন্ট, তাকে আমি পাঠিয়ে দিলাম আমাদের স্কুলে।
বা অন্য একটা স্কুলে যে স্কুলে যাবে। সো এইভাবে সেরকমই যখন আমরা stdio.h হেডার ফাইলকে লিখব, সেখানে আমার ডিফারেন্ট হেডার ফাইল থাকে। অনেক ধরনের হেডার ফাইল। সেটার লিস্টটা তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। টার্বোসিতে খুব সুন্দর দেখা যায়। সেটা আমি দেখাচ্ছি। আশা করি দেখলে ভালো বুঝতে পারবে। একটু ওয়েট করো। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, শোনো হেডার ফাইল তুমি যখনই প্রিন্টএফ ফাংশনটাকে ব্যবহার করবে তোমাকে হেডার ফাইল লিখতেই হবে। উইদাউট হেডার ফাইল প্রোগ্রামটা তো বুঝতে পারবে না যে আমার প্রিন্ট করব তার জন্য ফাংশনটা কোথায় রাখা আছে, তাই না? এটা ভালো মতো দেখো, এটা একই এডিটার। এটা ভালো মতো খেয়াল করো, ভালো আরো পরিষ্কার বুঝতে পারবে। হ্যাশ ইনক্লুড stdio.h লিখলাম। এবার তোমার মনে হলো যে এই হেডার ফাইলে কোন কোন ফাংশন আছে, কি করে দেখতে হয়? প্রথমে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে এটার উপরে রাইট ক্লিক করতে হয়। এই দেখো, এই যে stdio মানে std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর .h মানে হচ্ছে হেডার ফাইল। এবং এই হেডার ফাইলের মধ্যে দেখো এত ফাংশন আছে, সো মেনি ফাংশনস আর দেয়ার। এবং ইচ অ্যান্ড এভরি ফাংশনে তাদের কিন্তু কাজ কিন্তু আলাদা। যখন যে প্রিন্টএফ, আমরা বেসিক্যালি সিলেবাস ভিত্তিক চিন্তা করলে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ নিয়ে আমরা বেশি কাজ করব। প্রিন্টএফ মানে হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট বা কোনো কিছুকে লেখার জন্য আমরা প্রিন্টএফকে ব্যবহার করি। আর স্ক্যানএফ মানে আমরা কিবোর্ডের থেকে কোনো কিছু ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি। যেমন এর ভ্যালুকে নেব কিবোর্ড থেকে, মানে আমার মতন নেব। ধরো আমার জয়দীপ নিয়েছে 20, আমি নিলাম 20, সরি 25। তাই দুটো ডিফারেন্ট ভ্যালু। তাহলে ইউজার তার নিজের মতন করে ভ্যালু ইনপুট নিতে পারে বাই ইউজিং স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনটা আমি আলাদা, এখানে অনেক ধরনের ফাংশন আছে, এত ফাংশন মনে রাখতে হবে না। আমি তোমাদেরকে যা লিস্টটা দেখালাম, এই ফাংশনগুলো এখানে জাস্ট লাই করে থাকে। এবং প্রত্যেকটা আলাদা কাজ, মানে ডিফারেন্ট যত ফাংশন আছে প্রত্যেকটা আলাদা কাজ। প্রত্যেকটা ফাংশনে আমরা যদি, মানে প্রোগ্রামিং সিটা হচ্ছে একটা হিউজ জিনিস। যেমন আমরা বাংলা, কেউ ইংলিশ, সাহিত্য, কেউ যদি বলে যে আমি বাংলা সব জানি, পসিবল নয়। কোনো ব্যক্তির পক্ষে বাংলা সব জানা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আমি সব জানি কেউ কোনোদিন বলতে পারো না। আমি যদি বলি আমি সি প্রোগ্রামে আমি সব জানি, এটা আমি ভুল বলছি। সি প্রোগ্রামিং আমরা কেউ সব জানি না। কোনো ল্যাঙ্গুয়েজে আমরা সব শিখতে পারি না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা হিউজ ব্যাপার। এক একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমাদের বেসিক ধারণা থেকে শুরু করে একটা প্রোগ্রাম তৈরি করার মতো তো আমাদেরকে শিখতেই হবে না? সো জানার যেমন শেষ নেই, কোনো কিছু আমরা একটা শিখলাম। যেমন নিউটন যেমন বলেছে, নিউটনকে ফিজিক্স সব জানতো, নিউটন নিজে বলছে আমি ফিজিক্স আমি সব জানি না। আমি আমার জীবনে যতটুকু আমি বেঁচেছি বা যতটুকু আমি কাজ করেছি, একটা সমুদ্রের থেকে জাস্ট একটা নুড়ি পাথর কুড়োনোর মতন। যে এত বড় বড় কিছু লিখে গেছে ফিজিক্সের, ভেবে দেখেছো? সে ছিল নিউটন। অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে একটা জীবনে আমরা সব জানা কোনোদিনই পসিবল নয়, যতই তুমি একটা নিয়ে পড়ে থাকো। সো আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা জানবো। প্রোগ্রামিং সি এর মধ্যে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এবং প্রিন্টএফ মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। আশা করি কিছুটা বুঝতে পারছো তো? স্টেটমেন্ট প্রিন্ট, শোনো একটা কথা বলি, প্রোগ্রামিং সি কিন্তু কেস সেন্সিটিভ। কেন কেস সেন্সিটিভ? কারণ প্রোগ্রামিং সিতে তুমি যদি মনে করো আমি পিটাকে বড় হাতের দেব, ও দেখবে এরার দেবে। দাও, রান করো। প্রথমে সেভ করে নিতে হয়, তো আমাদের একটা সেভ করে নিলাম। ডেস্কটপে ধরো সেভ করি, P1 দিয়ে সেভ করি। দেখবে এটা এরার শো করছে, দেখো প্রিন্টএফ ওয়াজ নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ। এই দেখো, ও চিনতে পারছে না প্রিন্টএফকে, সো এখানে এরর শো করে দিল। অতএব আমাকে কেস সেন্সিটিভ মানে যেভাবে ফাংশনটা কম্পাইলার যেভাবে যে রেসপেক্টে ওকে চেনে, আমাকে সেইভাবেই লিখতে হবে। আদার্স কোনোভাবে লিখলে কিন্তু সেটা কাজ করবে না। অবশ্যই, মানে ও প্রিন্টএফটাকে ছোট হাতেরও চেনে, বড় হাতের চেনে না। কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ লেটারের ক্ষেত্রে তোমাকে যেভাবে থাকবে সেরকম। তুমি পিটা বড় হাতের লিখলে, আটটা ছোট হাতের লিখলে, এভাবে আটটা বড় হাতের লিখলে, সো এরকম করে লিখলে কিন্তু হবে না। ওকে যেরকম করে দেওয়া আছে সেভাবে লিখতে হবে। সো প্রিন্টএফ ইটসেলফে
সি প্রোগ্রামিং আমরা যাই করি সেটা প্রত্যেকটা হচ্ছে কেস সেন্সিটিভ, এবং সি প্রোগ্রামে কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্টে ব্যবহার করি। আর এটা হচ্ছে টার্মিনেশন, সেমিকোলনটাকে আমি টার্মিনেট করার জন্য বলি। আর এটা হচ্ছে এন্ট্রি লেভেল অফ দ্য প্রোগ্রাম। তবে নোটসের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে, মানে কম্পাইলার আমরা এই যে সি প্রোগ্রামিংটাকে কি ভাষায় লিখছি, আমরা সি প্রোগ্রামিংকে লিখছি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, মানে HLL এ। তাহলে প্রথমে আমরা বলি যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডিরেক্টলি সে চিনতে পারে না, হাই লেভেলকেও চিনতে পারে। তাহলে চেনার উপায় কি? সাপোজ ধরো তুমি এখানে বাংলা ইংলিশ জানো, এবার কোনো কারণে তুমি চলে গেছো জার্মানিতে, এবার বা ফ্রান্সে গেছো, ফ্রেঞ্চে কথা বলবে, তো ফ্রেঞ্চ তো তুমি জানো না, তা সেখানে তুমি কি করে ওই লোকগুলোকে বোঝাবে? তোমাকে এমন একটা ব্যক্তিকে নিয়ে যেতে হবে যে তোমার কথাটার ইন্টারপ্রিট করতে পারবে, মানে সে তোমার কথাটাকে ওদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবে। সেরকমই কম্পিউটার, মনে রাখবে, কম্পিউটার অলওয়েজ আন্ডারস্ট্যান্ড মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ কল্ড MLL, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার চিনতে পারে, আদার্স হাই লেভেলকে চিনতে পারে না। তাহলে তুমি বলতে পারো না স্যার তাহলে হাই লেভেল মেশিন লেভেল লিখলেই হতো, বাট এখানে একটা প্রবলেম আছে, মেশিন লেভেল টু মাচ টাফ। মেশিন লেভেল লেখাটা খুবই শক্তিশালী, মানে শক্ত ব্যাপার, সেই জন্য মেশিন লেভেলে আমরা লিখি না, আমরা সেটাকে লিখি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কম্পাইলার বা ইন্টারপ্রিটার কি করে, সেই ল্যাঙ্গুয়েজটাকে টোটাল হাই লেভেলটাকে কনভার্ট করে হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। সে ল্যাঙ্গুয়েজ করার পর একটা অবজেক্ট কোড তৈরি হয়, একটা অবজেক্ট কোড তৈরি হয়। যেমন দেখবে কোনো একটা জিনিস আমাদের নর্মাল প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আমি যদি বলি যে তুমি একটা পেন নিয়ে এসছো, তুমি পেন দিয়ে কি করো, খাতায় লেখো, তাহলে সেই একই পেন দিয়ে, তো তোমরা একই পেন, একই দুজন বন্ধু একই পেন কিনেছো, একই পেন কেনার পর এবার দুজনে ধরো খাতায় লেখা শুরু করলে, পরীক্ষা দিচ্ছ, দেখবে দুজনের নাম্বার কিন্তু ডিফার করবে, ডিফার করে না? তা তুমি যে তোমার এক্সপ্রেস যেটা করছো, তার মানে আমার আলটিমেটলি কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি, মানে আমাকে মেন টার্গেটটা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করছে আমি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, মানে MLL কোড, মেশিন লেভেল করুন। এবং সেটা করার জন্য আমার কি হচ্ছে, কম্পাইলার বা ইন্টারপ্রিটার কাজ করছে। বা তোমায় পরীক্ষা দিতে বসেছো, তোমার মাথা থেকে টোটাল কনসেপ্টটা ডিকোড হচ্ছে, ডিকোড হয়ে তুমি লিখছো হচ্ছে পরীক্ষার খাতাতে, সুন্দর করে লিখছো, লেখার পর আলটিমেটলি কিন্তু পরীক্ষায় তোমার খাতাটা সাবমিট হয়ে গেল। সেরকমই কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমি যা ভাষায় লিখি না কেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখার পর সেটাকে কনভার্ট করতে হবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, এবং এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাকেই বলে হচ্ছে OBJ কোড। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে OBJ কোড, এবং এই OBJ কোডটাই সবচেয়ে মেশিন, এটার অ্যাকসেপ্টেন্সি কিন্তু OBJ কোডের থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে না। সেই জন্য আমরা দেখো যখনই এটাকে কম্পাইল করতে হয়, দেখো যে কম্পাইল একটা অপশন আছে, কম্পাইল, এই যে কম্পাইল করলো, কম্পাইল করে দেখো কোনো এরর নেই, এই যে কম্পাইল রান করে যে মাই স্কুল হিন্দু স্কুল, এটা হচ্ছে আউটপুট উইন্ডো। তুমি, এটা হচ্ছে আমার কোডিং পার্ট, এই যে আমি যখন ডেভ সি এডিটরের মধ্যে যখন কিছু লিখছি সেটা হচ্ছে আমার কোডিং পার্ট, আর যেটা আউটকাম হয়ে বেরিয়ে আসছে সেটা হচ্ছে আমার আউটপুট পার্ট, মানে আমার টোটাল আউটপুটটা এখানে আমার বেরিয়ে এলো। তাহলে মাই স্কুল হিন্দু স্কুল লেখাটা আমার দেখিয়ে দিল। সো এই যে মানে আমি যে কাজগুলো করছি, তা এই লেখাটাকে, এই যে আমি ধরো এখানে যে লিখছি, যে আমি এটা এটা এই কোডিংটা লিখছি, তো এখানে এখানে কোড করছি, এখানে এই কোডের আউটপুট পার্টটা বেরোচ্ছে এখানে, যে এই যে আমি মাই স্কুল হিন্দু স্কুল, এই যে মাই স্কুল হিন্দু স্কুল, যে কথাটা কোথায় দেখাচ্ছে, ব্ল্যাক স্ক্রিনে আউটপুট উইন্ডো দেখাচ্ছে। তুমি এবার তুমি এখানে যেরকম করে কোডিং করবে সেরকম আউটপুট কিন্তু এখানে তুমি শো আপ করবে। বুঝতে পারছো কথা এবার? তাহলে এই টোটাল, হ্যাঁ বলো। হ্যাঁ, কম্পাইল করার পর তো আমি রান করছি না, কম্পাইল অ্যান্ড রান, এই যে রান মানে হচ্ছে, রান হলে আমার আউটপুট পার্টটা দেখাবে যে মাই স্কুল হিন্দু স্কুল, এই পার্টটা দেখাবে। তাহলে আমি এখানে কোডিং করছি, তাই কোডিংটা প্রথমে কি হচ্ছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, OBJ কোড তৈরি হচ্ছে, সে কাজটা কে করছে, কম্পাইলার করছে। এবং প্রত্যেকটা ফাংশন, আমাকে ফাংশন যখন ডিফাইনলি আমি করাবো আরো ডিটেলসে বলবো, আপাতত বলে রাখি এখানে মেন বলে একটা ফাংশন হয়। কম্পাইলার যখন এই OBJ কোডে এটাকে কনভার্ট করে তখন মেন দিয়ে ও এন্ট্রি করে,
এবং প্রত্যেকটা ফাংশন, ইচ অ্যান্ড এভরি ফাংশন হ্যাভ এ রিটার্ন টাইপ। প্রত্যেকটা ফাংশনে কোনো একটা কিছুকে রিটার্ন করতে হয়। ইন্ট মেন মানে হচ্ছে ইন্টিজার ভ্যালু। তুমি এখানে যে কোনো একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করতে হবে। তুমি এখানে ইন্টিজারের মধ্যে 0 না লিখে 1 যদি লেখো তাহলেও চলবে। সো হ্যাভ টু রিটার্ন এ ভ্যালু। এই মেন পার্টটা বুঝতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমাদের যখন ফাংশন করবো আর ডিটেলসে বুঝতে পারবে। মেন এবার এখানে মেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন দু প্রকারের ফাংশন হয়। একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন হয়, যেটা ইউজাররা তৈরি করে, আর একটা সিস্টেম ডিফাইন ফাংশন, যেমন প্রিন্টএফ ফাংশন। এটা অলরেডি সিস্টেম ডিফাইন ফাংশন, কারণ এই ফাংশনটা রাখা আছে হচ্ছে stdio.h এর মধ্যে। এটা অনেকটা কাস্টমাইজ এবং হচ্ছে কাস্টমাইজ। যেমন তোমাকে একটা কথা বলি, এটা কাস্টমাইজ বা তুমি কি করে বলতে পারো। ধরো তুমি একটা বই কিনেছো, ফিজিক্সের বই কিনেছো। এবার ফিজিক্সের বই কেনার পর তুমি চাইলে যে না, আমি প্রথমে ইন্ট্রোডাকশন পার্টের থেকে কয়েকটা পেজকে বাদ দিয়ে দেবো, সেটা হলো কাস্টমাইজ করতে পারছো তুমি। দ্যাট ইজ কল্ড কাস্টমাইজ। মানে ইউজার, মানে যে কাজটা করছে তার কাছে সেই টোটাল কাস্টমাইজ করার স্বাধীনতা থাকছে, সে নিজের মতন করে কাজটা করতে পারছে সেখানে। বাট তুমি যখন একটা বই যখন ছায়া প্রকাশনী বা তোমার অন্য কোনো প্রকাশনী থেকে কিনে নিয়ে আসবে, তুমি কিন্তু সেখানে কাস্টমাইজ কিন্তু বইয়ের মধ্যে কিছু করতে পারবে না, তোমাকে যা দেবে তোমাকে তাই নিতে হবে। বুঝতে পারছো কথাটা আমার কি বলছি? সো প্রিন্টএফ ফাংশন হচ্ছে সেরকমই একটা ইউজার ডিফাইন ফাংশন নয়, এটা হচ্ছে সিস্টেম ডিফাইন ফাংশন। মানে কম্পিউটার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রিন্টএফ ফাংশনকে যেভাবে মানে লেখা হয়েছে বা যেভাবে তার টোটাল কোডিংটাকে তৈরি করা আছে, সেটাকে কিন্তু ইউজার চেঞ্জ করতে পারবে না। বাট ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে ইউজার যদি মনে করে যে আমার টোটাল লেখাটাকে আমি সুন্দর করে লিখতে চাই, যে আমার লেখাটাকে আমি আমার মতন কাস্টমাইজ করতে চাও, ইউ ক্যান ডু দিস। সো দ্যাট ইজ এ কল্ড এজ এ ইউজার ডিফাইন ফাংশন। এবং প্রত্যেকটা ফাংশন কি করে, ইচ অ্যান্ড এভরি ফাংশন রিটার্ন এ ভ্যালু, ভ্যালু রিটার্ন করে। সেজন্য আমি যদি ইন্ট মেন লিখি, তার মানে এই ফাংশনটা কোনো একটা ইন্টিজার টাইপের এনি ভ্যালুকে রিটার্ন করবে, যেটা কম্পাইলারকে জানাতে হবে। এই জন্য আমি রিটার্ন 0 করেছি, মানে হচ্ছে আমি এখানে 0 কোনো একটা কাকে পাঠিয়েছি। 0 1 দিলে 1 দিলেও হবে, 2 দিলেও হবে, যে কোনো একটা ইন্টিজার ভ্যালু হলেই হবে। এবার লজিকটা বোঝা গেছে কি বলছি আমি? কোনো অসুবিধা নেই, কাজ করবে। তুমি দেখে নাও কাজ করছে, দেখো কাজ করবে, কোনো প্রবলেম নেই, এই যে কাজ করছে। যে কোনো ইন্টিজার ভ্যালু দিতে হবে, ঠিক আছে? এখানে এই জায়গাগুলো ডিটেলসে একটু বুঝে নিলেই হবে। আর সবাই বুঝতে পারছো তো কি বলছি আমি? সন্দীপন? হ্যাঁ, ওবিজে কোড মানে অবজেক্ট কোড, যেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যাকে চিনতে পারে। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যাকে চিনতে পারে, দ্যাট ইজ কল্ড এজ ওবিজে কোড। বুঝতে পারছো? সন্দীপন বুঝতে পারছো? সন্দীপন, অরিত্র? ঠিক আছে, বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? ও সূর্য তো জানে, ওকে বলে আমাকে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি স্ল্যাশ টি বা স্ল্যাশ এন কিভাবে কাজ করে। ধরো আমি এখানে লিখছি হচ্ছে প্রিন্টএফ। আমি আরেকটা ধরো কোনো স্টেটমেন্টকে প্রিন্ট করবো, ধরো লিখছি হচ্ছে কলকাতা 73। এবার ধরো আমি এক্সিকিউট কম্পাইল রান করলে কি করবে দেখো, এই যে মাই স্কুল হিন্দি স্কুলের পাশে কলকাতা 700730 চলে এলো। আমি সেটা রাখতে চাই না, আমি কি চাই, এই কলকাতা লেখাটা এই মাই স্কুলের পরের লাইনে আসবে। সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, একটা স্ল্যাশ এন লিখতে হবে। এই দেখো স্ল্যাশ এন। স্ল্যাশ এন কি কাজ করে, নিউ লাইন। ঠিক আছে, সবাইকে জানো, এই দেখো নিউ লাইন কাজ করছে। এবার যদি সবই আউটপুট পার্টে হচ্ছে, ইনপুট পার্টে তুমি তো কোডিংটা করবে, আউটপুটে তোমাকে তুমি যা কোডিং করছো তার রেসপেক্টে আউটপুট দেখাবে। ইনপুট পার্ট বলে না, ইনপুট বলে কিছু হয় না, এটাকে বলে কোডিং পার্ট। ইনপুট আমি কিছু দেইনি, আমি ডিরেক্টলি লিখছি, তাই না? ধর এখানে লিখছি হচ্ছে প্রিন্টএফ ডাবল কোড, ধরে লিখলাম হচ্ছে ফোন নাম্বার, আমার নাম্বারে লিখি। এবার কি হবে দেখো, কম্পাইল রান যদি করো,
এটা পাশে ফোন নাম্বারটা এসছে, এখানে কোনো গ্যাপিং নেই। তুমি যদি মনে করো যে না আমি কলকাতা 7003 পাশে কিছুটা গ্যাপিংকে গ্যাপ দেব, ট্যাব ইউজ করব, স্পেস দেব, তখন তোমাকে স্ল্যাশ টি ব্যবহার করতে হবে। স্ল্যাশ টি, এ দেখো হয়েছে, এই যে ফোন নাম্বারের মাঝখানে গ্যাপ হয়ে গেল। সো স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাবের কাজ করছে। বুঝতে পারছো কি বলছি আমি? কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, ওকে ঠিক আছে। তবে এই প্রোগ্রামগুলো দিয়ে আমি বেসিক্যালি শুরু করেছিলাম। এবার আমাদের যে প্রোগ্রাম লিস্টটা আমি দিয়েছি, এই প্রোগ্রাম লিস্টের মধ্যে এখানে প্রিন্ট টেপ পারপাসটা কি সব লেখা আছে, এখানে স্ল্যাশ টি স্পেস stdio.h, মানে হেয়ার প্রিন্টএফ ফাংশন বিলংস টু stdio.h হেডার ফাইল, পরিষ্কার লেখা আছে। Purpose of printf function in C programming language, printf function is used to print character, string, float, integer, octal, and hexadecimal values onto the output screen. With the printf function with the %d format specifier to display the value of the integer. এটা আমি তো করে দেখাবো %d কি করে কাজ করছে। এই যে int main টা দেখে নাও, entry level user defined function, int main return type any integer, void main is user defined function, every function return a value, but when we declare a return type as void it will until return a nothing. মানে আমি যদি void লিখতাম, দেখবে এই যে এখানে আমার তো void লিখে কাজ হয় না। আমরা এখানে কি করেছিলাম, এই প্রোগ্রামটার মধ্যে দেখো আমরা এখানে ইন্ট মেন করেছিলাম। তার মানে ইন্ট মেন মানে এখানে কোনো একটা ফাংশনকে সে রিটার্ন করতে বাধ্য, কোনো কিছু রিটার্ন করবে। বাট আমার এখানে ভয়েড কাজ করে না। আমার ডেপ সি প্লাস প্লাসে এবং সি টার্বো সি এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। ওই এডিটরটার মধ্যে যেমন দেখবে এখানে ভয়েড কাজ করে না। তুমি যদি এখানে ভয়েড লিখতে, সাপোজ এই একই প্রোগ্রাম তুমি ধরো এখানে লিখছো, এইখানটায় ধরো লিখছো, এটা ধরো আরো ভালো ক্লিয়ার বুঝতে পারবে। এই তোমার কি বলে এই এডিটরটার ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার টার্বো, এটাকে বলা হচ্ছে টার্বো সি প্লাস প্লাস। তুমি লিখছো হচ্ছে প্রিন্টএফ, এখানে লিখলে ধরো এখানে এন্ট্রি লেভেল ফাংশনটাকে, এক সেকেন্ড একটু ধরো, এন্ট্রি লেভেল ফাংশন এখানে লিখে দিলে হচ্ছে ভয়েড মেন। ভয়েড মেনটা কেন দিচ্ছি সব দেখাচ্ছি একটা একটা পর একটা, তা ভালো আরো পরিষ্কার বুঝতে পারবে। প্রিন্টএফ ধরো এখানে লিখলাম হচ্ছে আই লাভ মাই স্কুল হিন্দু স্কুল, এখানে করে এবার তুমি এখানে একটা ফাংশন দিলে গেট সিএইচ। একটু ডিফারেন্ট আমি বলছি, চিন্তা করে বলছি। এটা কি হবে দেখো, যদি আমি এরকম লিখি, এক্ষেত্রে তুমি যদি কম্পাইল করো দেখবে কম্পাইল হয়ে যাবে। এটা এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে? এই যে গেট সিএস ফাংশনটা, গেট সিএস ফাংশনটার কাজ কি? ফাংশন গেট সিএস শুড হ্যাভ এ প্রোটোটাইপ, মানে stdio.h হেডার ফাইলের মধ্যে গেট সিএস ফাংশনটা নেই। সেজন্য আমাকে এখানে একটা হেডার ফাইল এক্সট্রা ইনক্লুড করতে হবে, তার নাম হচ্ছে #include conio.h। conio.h এবার তুমি কম্পাইল করো, তখন দেবে এরর দেবে না। এটা দেবে এরর নেই, এরর ওয়ার্নিং, এরর 0, কিচ্ছু নেই। তাহলে এই গেট সিএচ এর কাজ কি দেখো না, গেট সিএচ এর পারপাসটা দেখে লিখতে চাও, এখানে গেট সিএচ পারপাস, গেট সিএচ গেটস এ ক্যারেক্টার ফ্রম কনসোল। গেট সিএস কি কাজ করে, গেটস এ ক্যারেক্টার করে বাট ডাজ নট ইকো টু দ্য স্ক্রিন। ইকো মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে পারে না। মানে আমি টার্বোসিতে আমি যতক্ষণ না গেট সিএইচ না লিখবো কিন্তু আউটপুটটা আমাকে দেখাবে না। টার্বোসিতে আমাকে গেট সিএস লিখতে হবে। গেট সিএস মানে হচ্ছে গেটিং ক্যারেক্টার ফ্রম কনসোল। কনসোল মানে হচ্ছে আমার আউটপুট উইন্ডো। কনসোলটাকে আমরা এখানে বলছি হচ্ছে আউটপুট উইন্ডো। সো গেট সিএইচ এর মধ্যে কোনো একটা কিছুকে রিটার্ন করার জন্য আমাকে যে কোনো একটা লিখতেই হবে। এবার তোমাদের কোনো কম্পাইলার এরর দিচ্ছে না। এবার তুমি ধরো কোনো কারণে এখানে এখানে তুমি রান করো, কোনো অসুবিধা নেই। রান করলে তো কি দেখাবে দেখো, রান করলে আমার এখানে পুরনো কিছু জিনিসপত্র আগের থেকে অনেক কিছু হয়ে আছে। দেখো এখানে ব্লু স্ক্রিনের মধ্যে অনেক কিছু দেখাচ্ছে, সিট আর বাউন্ড অনেক কিছু দেখাচ্ছে। সো এটাকে আমি যদি মুছতে চাই তখন আমাকে এখানে একটা ক্লিয়ার স্ক্রিন বলে একটা ফাংশন ব্যবহার করতে হবে, CLRSCR, ক্লিয়ার স্ক্রিন। এটা যদি করি
তাহলে কি দেখাবে দেখবে, কম্পাইল অ্যান্ড রান করো, তোমার এখানে কিন্তু কোনো রকম আগের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। আই লাভ মাই স্কুল হিন্দু স্কুল ক্লিয়ার স্ক্রিন, মানে টোটাল যে আমার স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনটা কি হয়ে গেল, ক্লিন হয়ে গেল। তো এখানে দেখাচ্ছে এবার কোনো কারণে ধরো তুমি এখানে ভয়েড, হ্যাঁ গেট সিএসটা কি হচ্ছে দেখো, এই যে তুমি এখানে রান করছো না, ভালো মতন দেখো, এই যে তুমি এখানে রান যখন করলে, যে রান করছো যখন, এবার এটা তো কনসোল, আমাকে এই কনসোল থেকে কোথায় ব্যাক করতে হবে, আমাকে কনসোল থেকে ব্যাক করতে হবে ব্লু স্ক্রিনটা, মানে এডিটার উইন্ডোতে, যেখানে আমি এডিট করছিলাম, কিছু লিখছিলাম। তাহলে আমাকে এটা না লেখাবো, দেখা ব্যাক করার সময় আমাকে এবার কিবোর্ডের থেকে যে কোনো একটা কিকে প্রেস করতে হবে, ফ্রম এনি কি। আমি যতক্ষণ না পর্যন্ত কোনো কি প্রেস না হবে, ও কিন্তু আউটপুট মানে ওই এডিটার উইন্ডোতে কিন্তু ব্যাক করবে না। সুতরাং আমি এখান থেকে যে কোনো একটা কি প্রেস বারে প্রেস করলাম, মানে গেট সিএচ মানে হচ্ছে গেটিং ক্যারেক্টার ফ্রম কনসোল, মানে আউটপুট উইন্ডোতে কোনো একটা ক্যারেক্টার না, মানে গেট সিএস না দিলে তুমি আউটপুটটা দেখতে পাবে না, সেই জন্য ওখানে গেট সিএসটা আমি ব্যবহার করি। তা এখানে ক্লিয়ার স্ক্রিন করলাম, ক্লিয়ার স্ক্রিন করার পর এবার আমি কেন দেখো এত কিছু, আমরা তো সবকিছু, একটু দাঁড়াও তো বাবা, একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি ক্লাসে আছি, পরে কথা বলছি, 10টার 11টার পর, 11টার পর কথা বলবো, আমি ক্লাসে আছি। কোনো দরকার, ইমার্জেন্সি কোনো দরকার আছে কি? 11টার পর ফোন করো, হ্যাঁ খুব ব্যস্ত আছি আমি, হ্যাঁ। আচ্ছা এবারে হচ্ছে তুমি ধরো এখানে ভয়েড মেন লিখেছো, কোনো কারণে ধরো তুমি এখানে কিচ্ছু লেখোনি, তাহলে ইন্ট লিখেছো, সরি, হ্যাঁ রিটার্ন করে তো, রিটার্ন তো করে, আমি তো ওইটাই দেখাচ্ছি। ইন্ট মেন লিখলে তোমাকে ভ্যালু রিটার্ন করতে হলে এরর দেবে, একটা ওয়ার্নিং দেবে, দেখো ওয়ার্নিং দিচ্ছে, আমি ওটাই দেখাচ্ছি তো স্টেপ বাই স্টেপ। তুমি তাহলে কম্পাইল করবে, কি দিচ্ছে এররটা, দেখো ওয়ার্নিং কি দিচ্ছে, ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, দেখাচ্ছে কি না। তোমার বেসিক নলেজ ক্লিয়ার করতে গেলে অতি অবশ্যই টার্বো সিতে কিছুটা করতে হবে, ডেপ সিতে তোমার নলেজ ক্লিয়ার কোনোদিনই হবে না। ডেপ সিতে ডিরেক্টলি অনেক কোড প্রিডিফাইন রাখা থাকে, বোঝা গেল। তাহলে কি দেখাচ্ছে, শুড রিটার্ন এ ভ্যালু, তোমাকে এবার কি করতে হবে, রিটার্ন ভ্যালু করতে হবে এখানে। এবার তোমাকে ধরো করতে হবে হচ্ছে রিটার্ন, আর ইটিআরএন, রিটার্ন ধরো 0। এবার তোমাকে আর এরর দেবে, কম্পাইল করলে কোনো রকম, তুমি যদি কম্পাইল করো দেবে কোনো কিছু দেখাবে না, এই দেখো কম্পাইল করো দেখাচ্ছে এরর, এরর নেই। এবার রান মুছে দে, শোনো তুমি গেট সিএস না মাথা ঘামিয়ে না তো, মাথা উল্টা পাল্টা হয়ে যাবে সব, গেট সিএসটা উড়িয়ে দেবো মাথা থেকে। গেট সিএস নিয়ে ভাবতে হবে না, গেট সিএসটা কনসেপ্টটা হচ্ছে এমন একটা জিনিস, গেট সিএসটা এখানে টার্বোসিতে বেশি ব্যবহার হয় তো, আর গেট সিএস ওই স্টিং করার সময় বেশি কাজে লাগে। এটা দেখো আমি যে এটার তোমাকে মেনলি টার্বোস এডিটরে দেখানোর প্রধান কারণটাই হচ্ছে যে আমার ইন্ট মেনে কেন রিটার্ন ফাংশন করতে চায়, নাহলে আর ইন্ট যদি দিয়ে যদি রিটার্ন না করি একটা ওয়ার্নিং দিচ্ছে আমাকে, এতে ওয়ার্নিং খেয়ে এখানে এখানে ওয়ার্নিং নেই। এবার আমাকে তাহলে আউটপুটটা দেখো ডিরেক্টলি রান করলে দেখাবে না, আমাকে অন্যভাবে টার্বোসিতে এবার অন্যভাবে আমাকে আউটপুট দেখতে হবে। এই যে অপশনে যাও, সরি, অপশনে গিয়ে এখানে দেখবে আউটপুট বলে আছে, উইন্ডোতে গিয়ে মানে হ্যাঁ আউটপুট, এই আউটপুট দেখাচ্ছে আই লাভ মাই স্কুল হিন্দু স্কুল, কোনো অসুবিধা নেই, আউটপুট উইন্ডো দেখাচ্ছে। এখানে আমার আমার কনসেপ্টটা আমি কেন দেখালাম বারে বারে, যে আমি ইন্ট মেন না দিলে আমার কি সমস্যা হচ্ছে, আর এখানে কি সমস্যা হচ্ছে, বুঝতে পারলে। সো এটা আমাকে রিটার্ন দিতেই হবে, মানে আমি যখনই কোনো ফাংশনকে ডিফাইন করব, তুমি এটা শুধু বুঝে না, আমাকে একটা ফাংশন লিখলে তার সঙ্গে রিটার্ন ভ্যালু করাটা হচ্ছে ম্যান্ডেটারি মাস্ট। আমি রিটার্ন যদি না লিখি তাহলে কি হবে, ওয়ার্নিং দেবে, তাই তো, এটাই বোঝাতে চাইছিলাম আমি। তাহলে এখানে আমার স্পষ্ট এবার একজন করে বলো কি বলছো। যে কোনো ফাংশন, ইচ অ্যান্ড এভরি ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। তুমি যদি রিটার্ন না লিখে ভয়েড লেখো তাহলে কোনো প্রবলেম নেই, ভয়েড লিখলে রিটার্ন না করলেও চলবে।
শুধু যে ইন্ট হয় কেন, ফ্লোটও তো রিটার্ন করতে পারে। আমি তো ফাংশন যখন করাবো আরো ডেপথে বলবো, এখন তো আমি ফাংশন করাচ্ছি না, আমি জাস্ট প্রোগ্রামটাকে রান করানোর চেষ্টা করছি। ফাংশন অনেক পরে আছে, তখন আরো ভালো বুঝতে পারবে, কারণ ফাংশনের অনেকগুলো টাইপ আছে, ওই টাইপটা না বুঝতে পারলে বুঝতে পারবে না। এখন আপাতত শুনে রাখো যে ইন্ট যদি আমি লিখি তাহলে আমাকে কোনো একটা ভ্যালুকে রিটার্ন করতে হবে, আর যদি আমি ইন্ট না লিখে ভয়েড লিখি, ভয়েড মানে হচ্ছে ইট উইল রিটার্ন নাথিং, তাহলে আমাকে কোনো কিছু রিটার্ন করতে হবে না। এতটুকু মনে রাখলেই হবে। কনিও ডটে দেখবে আমরা সিএল আর এসসিআর ফাংশন ব্যবহার করেছিলাম, মনে আছে? টার্বোসিতে ক্লিয়ার স্ক্রিনের জন্য সেখানে আমার কনিও ডট ইজ ব্যবহার করা হয়েছিল, আর গেট সিএস ব্যবহার করা ছিল ফিনিশ করার জন্য, মানে গেট সিএস ফাংশনের জন্য, ওই যে গেট সিএস যে ফাংশনটা ওই জন্য কনিও। কিন্তু আমাদের ডেপ সি প্লাস প্লাসে কনিও ডট এইচ এর কোনো ব্যবহার করা দরকার নেই। আমি তো প্রোগ্রামগুলোকে ডেপ সিতেই করবো, অর্থাৎ এখানে কনিও এই মুহূর্তে আমার দরকার পড়ছে না। বোঝা গেল? বোঝা গেছে না যায়নি? কোনটা? কনিও ডট ইজ ফাংশনটা তুমি দুটোর সঙ্গে গুলিও না, কিন্তু বারে বারে বলছি একটা কথা, আমি টার্বোসিতে এক জিনিস দেখিয়েছি, এখানে তুমি যে কোনো একটা নিয়ে করো, হয় ডেপসিতে করো না টার্বোসিতে করো। টার্বোসিতে করার দরকার নেই, আমরা ডেপসিতেই করব। কেন ডেপসি টার্বোসিতে আমরা একটা ফাংশন ব্যবহার করলাম না, সিএল আর এসসিআর, কেন করেছিলাম? না না, আরে আমাদের অনেকগুলো লেখা তো আগের থেকে ছিল না, সেই ক্লিয়ার স্ক্রিন করার জন্য আমি কি ব্যবহার করেছিলাম? সিএলআর ফাংশনটা ব্যবহার করেছিলাম কি না? তার জন্য তো আমি কনিও ব্যবহার করেছি। ওখানে আরেকটা গেট সিএস ব্যবহার করেছিলাম, গেট সিএস বলে একটা ফাংশন, সেজন্য কনিও ডট এস ব্যবহার করেছিলাম। কনি বোঝা যায়নি? কন হ্যাঁ, কনিও ডট এইচ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। কনিও মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, যার মধ্যে অনেক ধরনের ফাংশন আছে, কিন্তু সব ফাংশন নিয়ে তো আমি কাজ করব না, তাই না? সব ফাংশন নিয়ে কাজ করব, তা আমরা কি নিয়ে কাজ করছি? আমরা শুধুমাত্র কাজ করেছি দুটো ফাংশন নিয়ে কাজ করেছি কনিওতে, একটা করেছি সিএলআরএসসিআর, আরেকটা করেছি হচ্ছে গেট সিএইচ। এই দুটো ফাংশন বিলং ওটার আন্ডারে থাকছে, এবং দুটো ডিফারেন্ট ইস্যুতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু ডেপসিতে কনিওর দরকার নেই, কারণ ডেপসিতে আমি গেট সিএইচও ব্যবহার করি না, ডেপসিতে আমি ক্লিয়ার স্ক্রিনও ব্যবহার করি না, তাতে আমি কনিও না লিখলেও চলবে। আমি একবার কনিওটাকে একমাত্র টার্বো সি ব্যবহার করলেই লিখবো, আদারওয়াইজ লিখবো না। কনিও মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার কি বুঝতে পেরেছো? এবার আমরা একটা একটা করে আসছি, দাঁড়াও। হুম, ওই যে বললাম না, এডিটরটা ওটার মধ্যে কিছুটা মডিফাই করা আছে, ও ভয়েডকে চিনতে পারছে না, ওখানে প্রবলেম হচ্ছে, তুমি ওখানে ইন্ট মেন দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমাদের পরবর্তী ক্ষেত্রে এম্পারসেন্ট অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল আছে, স্ক্যানএপ আছে, অ্যাস্টিক পয়েন্টারটা এখন কাজে লাগবে না, আর এর আছে তিনটে আমাদের বেসিক ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডিফারেন্ট ভাবে আছে। আমরা এবার কোনো একটা ভ্যালুকে ইউজার ইনপুট নেবার জন্য কি কোডিং ব্যবহার করব সেটা আমি করে দেখাচ্ছি। ইউজার ইনপুট নেব মানে ইউজার তার ভ্যালুকে কিবোর্ড থেকে নেবে। যেমন দেখো, আমি যদি এরকম করে লিখি, একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, আমার তিনটি প্রিমিটিভ ডেটা টাইপ হয়। কি কি হয়? ইন্টিজার হয়, ফ্লোট হয়, ক্যারেক্টার হয়। সাপোজ আমরা লিখলাম ইন্ট ইন্ট এ, তারপর লিখলাম বি, তাহলে ইন্ট এ কমা ইন্ট বি, দুটো ভেরিয়েবল। এবার দুটো ভেরিয়েবলের মানকে আমি কিবোর্ড থেকে ইনপুট নেব, ইনপুট নিয়ে জাস্ট তার মধ্যে থেকে দুজনকে আমরা কি করব, ডিভাইড করতে চাই, মানে দুটোর ভ্যালুকে কিবোর্ড থেকে ইনপুট নেবার পর আমি ভাগ করব, ডিভাইড করব।
তাহলে কি লিখতে হবে আমাকে, তাহলে প্রিন্টএফ, এখানে লিখতে হবে এন্টার ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি করলাম। আমি এটা কম্পারে দেখাচ্ছি, এন্টার ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর মানকে ইনপুট নাও। ইনপুট নেওয়ার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, স্ক্যানএফ, স্ক্যানএফ ফাংশন। এবার পার্সেন্ট ডি কেন দেবো, পার্সেন্ট ডি আগেই বলেছিলাম, নোটসের মধ্যে হয়তো লিখেওছো, পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই যে ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছিলাম, এখানে আমাকে পার্সেন্ট ডি আর পার্সেন্ট ডি, পার্সেন্ট ডিটা হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালুর জন্য আমরা এখানে পার্সেন্ট ডি কে ব্যবহার করছি। ফ্লোট করলে পার্সেন্ট এফ হতো, ঠিক আছে, ফ্লোট করলে পার্সেন্ট এফ হতো। তাহলে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এবার আমরা কি ব্যবহার করি, এম্পারসেন্ট এ কমা এম্পারসেন্ট বি। এটা মানে হচ্ছে এই যে এ নামে যে ভেরিয়েবলটার ভ্যালুটা যখন আমি ইনপুট নেব, এম্পারসেন্ট ডিনোট করছে হচ্ছে অ্যাড্রেস, এম্পারসেন্ট ডিনোটিং হেয়ার অ্যাড্রেস, কোনো অ্যাড্রেসের মধ্যে তার মানটাকে রাখার জন্য। কারণ এ নামে ভেরিয়েবলটাকে আমি যখন ডিক্লেয়ার করব, সেটা কোথায় ডিক্লেয়ার হচ্ছে, র্যামের মধ্যে, এবং তার মধ্যে কোনো একটা ভ্যালুর মধ্যে তার মানকে দেব। তার মানটা কি হতে পারে, সে 20.5 হলে হবে না, আমাকে যে কোনো ইন্টিজার ভ্যালুকেই স্টোর করতে হবে। আমি কিন্তু ফ্লোটিং ভ্যালুকে নিলে হবে না, ইন্টিজার ভ্যালুর জন্য আমরা এম্পারসেন্ট এ ব্যবহার করছি, এবং এম্পারসেন্ট ইন্টিজার না, ইন্টিজার না পার্সেন্ট ডি ব্যবহার করছি। এম্পারসেন্ট এ মানে হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল, মানে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটা। এবার এটা হলো, এবার দুজনকে আমি ডিভাইড করবো। যদি আমি এরকম করে লিখি যে এ ডিভাইড বি, এরকম করি, তাহলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ আমার ডিভাইড হওয়ার পর সেই রেজাল্টটা কোথায় গিয়ে স্টোর হবে, সেই জন্য আমাকে একটা ভেরিয়েবল রাখতে হবে। সাধারণত ভেরিয়েবল রাখলাম রেস, রেজাল্ট বলে। প্রথমে আমাকে ডিক্লেয়ার কি করতে হবে, এখানে রেস নামে একটা ভেরিয়েবল যেহেতু ব্যবহার করেছি, আমাকে রেসটাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে। এই জন্য আমাকে এই পার্টটাকে বলছে হচ্ছে ডিক্লিয়ার অফ দ্য ভেরিয়েবল, ডিক্লিয়ার লেয়ার অফ দ্য ভেরিয়েবল। তাহলে এখানে করলাম। এবার রেসটা কি করব, আমাকে দেখাতে হবে রেস যে আমার কি কি আমি রেসের মধ্যে রাখলাম ডিভাইড করার পর। ধরো প্রিন্টএফ, এবার ধরো লিখছি হচ্ছে রেজাল্ট, ডিভিশন রেজাল্ট ইজ, ধরো ডিভিশন রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্ট ডি কমা রেস করে আমাকে ছেড়ে দিতে হবে পার্সেন্ট। এটা করলে কি দেখাবে, দেখো তুমি যখন এটা কম্পাইল এবং রান করবে, কম্পাইল অ্যান্ড রান, এই দেখো এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর মানটা চাইছে তোমার, যে ব্লিঙ্ক করছে মানে কিবোর্ড থেকে তুমি ইনপুট নিতে পারো। ধরো 15 নিলে, তারপর নিলে ধরো 5। এবার তুমি যখন এন্টার নেবে, দেখো রেজাল্ট দেখা ডিভিশন রেজাল্ট ইকুয়াল টু 3, আর আউটপুটে কি দেয়, ডিভিশন রেজাল্ট ইকুয়াল টু 3। 3 এর এখানে 15কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, 3টা এখানে স্টোর হয়েছে, 3 এর মানটা। বোঝা গেল কি করে করলাম, ইনপুট কি করে নিলাম। এবার ইনপুট নিচ্ছি পার্সেন্ট ডি, এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি করে। বুঝতে পারলে, এটা যখন, হ্যাঁ এটা হচ্ছে তোমার এর অ্যাড্রেসের মধ্যে তো ভ্যালুটা যাবে। ভ্যালুটা কোথায় যাবে, আমি যখন ভ্যালুটাকে ডিক্লেয়ার করেছি এ এবং বি, তাই অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটাকে স্টোর হবে। সেই জন্য আমি এখানে এম্পারসেন্ট এ এবং এম্পারসেন্ট বি কে ব্যবহার করেছি। এবার বোঝাতে পারলাম কি, সবাই বুঝতে পেরেছো? সন্দীপন, অরিত্র, দাঁড়া একটু দাঁড়াও, এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে ভালো মতন রেডি করতে হবে, দেখে নাও কি করতে হবে। এই নোটসটা বোঝানোর জন্য আমি আরো ক্লাসটা আজকে অ্যারেঞ্জ করছি। এখানে দেখবে সি এর অপারেটরটা ভালো মতন লিখতে হবে, সি এর অপারেটরস আসবে, দাঁড়াও। এই যে অ্যারিথমেটিক অপারেটর কারা কারা আছে দেখো, প্লাস, মাইনাস, অ্যাস্টিক, ডিভিশন, মডুলাস। মডুলাস মানে অপারেটর যেটা রিমাইন্ডারকে রিটার্ন করে। তারপরে দেখবে যে সি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমি করাবো। অ্যাসাইনমেন্ট অপারেটর যে আমরা এখানে একটা করেছিলাম না, দেখো এই যে সি যে রেস ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি,
তার মানে এ এবং বি এর মানটা ডিভাইড করার পর রেস নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করেছিলাম। দ্যাট ইজ এ রেস ভ্যালু স্টোর করেছি। রেস ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি। এই যে এখানে ইকুয়াল টু যে সাইনটা ব্যবহার করেছি, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ভালো মতন বুঝবে অ্যাসাইনমেন্ট অপারেটরটা। এখানে তাকাও বোর্ডের দিকে। ধরো লিখছো এ ইকুয়াল টু বি। এ বি এর সমান নয়, কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট মানটা হচ্ছে এই যে বি এর মানটা এ তে গিয়ে স্টোর হচ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু অফ বি ইজ অ্যাসাইন টু এ। বি এর মানটা স্টোর হচ্ছে গিয়ে এ তে, তাই ভ্যালু অফ বি ইজ অ্যাসাইন টু এ। এটাকে বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। সে কারণে আমরা যখন এখানে ব্যবহার করেছি, এক সেকেন্ড দাঁড়া, এই দেখো সি রেস ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, তার মানে হচ্ছে এ এবং বি এর যে ডিভিশন রেজাল্টটা সেটা গিয়ে স্টোর হচ্ছে রেস নামে ভেরিয়েবলের মধ্যে। দ্যাট ইজ এ ডিভাইডেড বাই ভি, যে ভ্যালুটা আমার রিটার্ন করছে, দিস ভ্যালু ইজ অ্যাসাইন টু রেস। দ্যাট ইজ দ্য মেন ফাংশন। আশা করে বোঝাতে পারলাম জায়গাটা। এবার এখানে আমাদের কতগুলো জিনিসপত্র আছে দেখো, এই যে প্লাস ইকুয়াল টু, মাইনাস, অ্যাস্ট্রিক। এই যে অ্যাস্ট্রিক ইকুয়াল টু মানে কি এ ইকুয়াল টু এ ইন্টু বি, একই জিনিস। ডিভিশন মডুলাস পরপর করে করা আছে। রিলেশনাল অপারেটর আছে, ইকুয়াল টু, এটা পরের দিন আমি ডিসকাস করব বৃহস্পতিবার দিন। গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু, লেস ইকুয়াল টু। লজিক্যাল অপারেটর আছে কতগুলো আমাদের, ডাবল অ্যান্ড, এই যে এটা ডাবল দুটো দাগ, এটাকে বলছে হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল নট, বিটওয়াইজ অপারেটর। এই অপারেটরগুলো কিন্তু অতি অবশ্যই খাতায় লিখে ফেলো। কন্ডিশনালটা পরে সবাই যখন বৃহস্পতিবার ক্লাস করবো তাই একবার আমি বলবো। এগুলা প্রত্যেকটা অপারেটরের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। যেমন এখানে কতগুলো প্রোগ্রাম আমরা করেছিলাম, সূর্যই করেছিল। এটা একটু বাড়িতে বুঝে বুঝে নেবে, আমি বুঝিয়ে দেবো পরে আবার। না বুঝতে পারছো, এরিয়া অফ এ সার্কেল। এরিয়া অফ এ সার্কেল আমরা কি করে বের করেছিলাম দেখো, একটা ভেরিয়েবল নিয়েছি এ, প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ আর, আর মানে এখানে রেডিয়াস, স্ক্যান করেছি পার্সেন্ট ডি কমা এম% অফ আর। তাহলে পার্সেন্ট ডি দিচ্ছি ইন্টিজার জন্য। এবার ফ্লোটটার মধ্যে কি করেছি, ফ্লোট এ, আর একটা ভেরিয়েবল হচ্ছে ফ্লোট এ। এবার এ ইকুয়াল টু 3.14 ইন্টু আর, মানে 3 পাই আর স্কোয়ার। এখানে পায়ের মান হচ্ছে 3.14। এবার এটা যদি করি, হ্যাঁ রাইট রাইট, পয়েন্টটা করেছে ফ্লোটের জন্য 3 রাইট। এবার এখানে এর মধ্যে স্টোর হচ্ছে এটাই। আশা করি এটা দেখলে বুঝতে পারবে। এখানে গেটস আর করেছি, আর করেছি, বোঝা গেছে এই জিনিসটা কি করে কাজ করছে এটা। এবার এখানে তুমি কম্পাইল রান করে দেবে, পরিষ্কার বুঝতে পারবে। হ্যাঁ নিউ লাইনের জন্য তুমি 9 দাও, দেখো যে দিয়েছে 2.5 × 3.4। এরকম প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের এখানে করে দেওয়া আছে। ক্যালকুলেটর প্রোগ্রাম করেছিল একটা, কি দেখেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট, কোন, কিউব, সিলিন্ডার। তোমরা যা যা জিনিসগুলো করেছো সেম জিনিসগুলোই কিন্তু এখানে আমাদের করা আছে। যেমন ধরো তোমাদের কেউ মনে করে যে আমি ইন্টারেস্ট, নর্মাল সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে চাই, আই ওয়ান্ট টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট। কি করে করতে হয় সিম্পল ইন্টারেস্ট করতে গেলে? সিম্পল ইন্টারেস্ট করার নিয়মটা হচ্ছে যে প্রথমে আমাকে এইভাবে লিখতে হবে যে হ্যাশ ইনক্লুড, এটা তো কমন জিনিস, এটা থাকবেই লেখা, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হ্যাশ ইনক্লুড conio.h, conio দরকার নেই আমার এখানে, ধর আমি করছি ইন্ট মেন। ধর আমি নিলাম হচ্ছে ফ্লোট, ফ্লোট ধরে নিচ্ছি, ফ্লোট পি, ফ্লোট FLOT, ফ্লোট পি কমা আর
কমা টি কমা আই, তিনটা ভেরিয়েবল নিলাম। এবার প্রিন্টএফ এন্টার প্রিন্সিপাল অ্যামাউন্ট। অরিত্র বুঝতে পারছো তো? স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা এম% অফ পি। তারপরে কি করব, প্রিন্টএফ রেট স্ক্যানএফ পার্সেন্ট ডি তো মানে %f হবে, কমা এম% রেট মানে আর, এখানে আর ভেরিয়েবল। তারপরে প্রিন্টএফ এন্টার টাইম। ওই যে বাবা ফ্লোটের জন্য ফ্লোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের ভ্যালু করে নেবে, আইটা কিন্তু স্ক্যান করব না, আইটাকে কিন্তু করব না, আইটাকে কিন্তু স্ক্যান করব না, আমি তিনজনের মানকে নেব। তো কেন আইটাকে নিয়ে, আইটা তোমার ক্যালকুলেট হবে তো, লজিকটা বোঝো ভালো মতন। পি এর মান আর এর মান, সিম্পল ইন্টিগ্রেটেড ফর্মুলা কি ভুল হ্যাঁ, তাহলে ওই আইটা ক্যালকুলেট করবো না, আই ইকুয়াল টু, এই যে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100 হলো। এবার প্রিন্টএফ দিয়ে কি লিখবো তাহলে আমি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু %f কমা আই, বাস। বাস হয়ে গেল, এভাবে করতে হবে। হুম, আইএস কোথায় লিখলাম গো? আর ইন্টার ইজ %f। কম্পাইল রান করে প্রথমে সেভ করতে হবে P2। আচ্ছা, প্রিন্সিপাল বানাম ভুল হয়ে আছে, ঠিক করছি আমি। ধরো 3000, রেট 4, টাইম 4, কত 480 হচ্ছে। 480 ঠিক দেখাচ্ছে, ঠিকই তো আছে মনে হয় না, দেখো তো ক্যালকুলেট করে দেখো তো। 480 হবে। তো এখানে দেখো পয়েন্টের পর তো অনেকগুলো দেখাচ্ছে, 000, আমি এতগুলো দরকার নেই। না 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 না, ওটাকে তো 2 ঘর নেবো, ধরো এখানে 0.2 লিখবে। 0.2 মানে পয়েন্টের পর 2 ঘর। ধরো লিখছে হচ্ছে 899, 9 ইয়ার্স, 5 ইয়ার্স, কত হবে 404.55, ক্যালকুলেট করে তাই আসবে। সো দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট, ক্যালকুলেট করতে পারি হবে। এবার আমাকে বলো অরিত্র সন্দীপন বুঝতে পারছে কিনা? সরদেব তো বুঝতে পেরেইছে। হ্যাঁ তাই হবে, দেখিয়ে দিচ্ছি তোমাকে 0.3। যার যেটা প্রশ্ন আমাকে করবে সব দেখে নেবে, অনলাইনে কোনো অসুবিধা নেই, অনলাইনে ভালো বোঝা যায়। আরো অনলাইনে কোনো অসুবিধা হয় সূর্য বুঝতে? দেখো 3.5.200, 3 ঘর চলে এলো, ঠিক আছে। এটা সিম্পল ইন্টার ক্যালকুলেট করলাম। এবার আমাদের আরো কথা বলে ইফ লজিক দিয়ে কিছু কিছু প্রোগ্রাম করেছিলাম। ধরো তোমাকে ইফ লজিকের কেউ বললো যে ইফ, আমি আগের দিন বলছিলাম যে ইফের ক্ষেত্রে কন্ডিশন থাকে, হয় কন্ডিশন ট্রু হবে নাহলে ফলস হবে। এই আমরা করতে পারি, তো হয় ট্রু হবে তা না হয় ফলস হবে। যেমন দেখো একটা লজিক্যাল অ্যান্ডের একটা ভালো আমি
সিস্টেম দেখাচ্ছি, খুব ভালো মতন বুঝবে, খুব ইন্টারেস্টিং। দেখো লজিক্যাল অ্যান্ডের, লজিক্যাল অ্যান্ডটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে। এটাকে বলে লজিক্যাল অ্যান্ড। এটা কি কাজ করে আমরা ভালো রকম, আর প্রোগ্রামিং এ মনে রাখবে যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয়, যে কোনো প্রোগ্রামিং এ যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ও কিন্তু 1 রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে 0 রিটার্ন করবে। ইফ ইট ইজ ট্রু সো 1, নাহলে 0। এবার একটা আমার নিজস্বভাবে আমি করেছি প্রোগ্রামগুলো তোমাদের বোঝানোর জন্য, ছাত্রদের আমাদের ভেবে ভেবে কাজগুলো করি, আমি আমি দেখাচ্ছি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে কি কাজ করে। ধরো আমি এখানে লিখেছি ইন্ট এ কমা 7, আমি আগে ইনিশিয়াল করে দিলাম, বি কমা ধরো 4, সি এরকম লিখেছি, সরি সি। এবার ধরো লিখছি সি ইকুয়াল টু এ গ্রেটার দেন বি ডাবল অ্যান্ড বি লেস দেন এ করে আমি প্রিন্টএফ এখানে লিখছি সি ইকুয়াল টু %d কমা সি। এটা করলে আমার আউটপুট কি আসবে? না, আমি অ্যাম্পারসেন্ড সি করবো না তো, আমি তো ডিরেক্ট আমি সি এর মধ্যে মানটাকে স্টোর করেছি। এটা হচ্ছে এক্সপ্রেশন, ভালো মতন বোঝো, দিস ইজ এক্সপ্রেশন। এখানে কিন্তু আমার লজিক্যাল অপারেটর একটা লজিক্যাল এন্ড দেওয়া আছে, আর এখানে গ্রেটার দেন দেওয়া আছে, আর লেস দেন দেওয়া আছে। এবার দেখো প্রথমে যদি আমি বলি আমি ডান দিক থেকে মানে এই ভ্যালুটা কোথায় স্টোর হবে, সি তে গিয়ে, খুব কেয়ারফুলি দেখবে। এক সেকেন্ড দাও তো, এত ফোন আসে না। হ্যালো, হ্যাঁ দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করে রাখো, হাই বা কিছু স্যার লিখে পাঠাচ্ছি আমি। না এখন মা আছেন দাঁড়িয়ে হবে, এখন কোনো কথা বলছেন, ক্লাসে আছে আমি, ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক, ওকে ওকে, হ্যাঁ। দেখো এখানে আমার এখানে কি লেখা আছে, এ গ্রেটার দেন বি। এ মানে কত? এ মানে হচ্ছে 7, বি মানে 4। তাহলে 7 কি গ্রেটার দেন বি? কন্ডিশন ট্রু তো, 7 গ্রেটার দেন 4 তো, অ্যান্ড বি বি 4, তাহলে এটাও ঠিক আছে, ট্রু কন্ডিশন। যদি এটা ট্রু হয় তাহলে আমার এই টোটাল এক্সপ্রেশনটাই ট্রু। তাহলে এখানে সি এর মধ্যে কত মান রিটার্ন করবে? সি এর আউটপুট কি দেখাবে? ভেরি গুড, 1 দেখাবে। আমি দেখাচ্ছি করে, এক সেকেন্ড দাঁড়াও। লজিক্যাল এন্ডটা দুটো কন্ডিশনকে মার্জ আপ করেছি, দুটো কন্ডিশন দেখতে পাচ্ছ না, দুটো কন্ডিশনকে একসঙ্গে নিয়েছি, নিয়ে করেছি। হ্যাঁ, তাহলে এখানে সি এর মান কত দেখানোর কথা? এক্সিকিউট করে দেখি, কম্পাইল এন্ড রান। দেখো সি ইকুয়াল টু 1 দেখাচ্ছে তো। কেন 1 দেখাচ্ছে বুঝতে পারলে? ইয়েস, টোটাল এক্সপ্রেশনটা ট্রু। এবার যদি একটা বলো, 0 দেখাতো, কারণ বি মানে হচ্ছে 4 কি গ্রেটার না। লজিক্যাল অ্যান্ড এর ফাংশনটা কি? লজিক্যাল অ্যান্ড এর ফাংশন হলো দুটোকেই ট্রু হতে হবে, তা না হলে তো ফলস হয়ে যাবে না। এখানে এখানে 0 দেখাবে এটা দেখালে। কিন্তু তুমি যদি এখানে লজিক্যাল অর কে ব্যবহার করতে, মানে এই জিনিসটা, এই দেখো, তাহলে কিন্তু 1 দেখাবে। একটা ট্রু হলেই চলবে। দেখো দেখাচ্ছে 1। সিচুয়েশনটা বোঝো ভালো মতো, সবাই আমাকে বলো বুঝতে পারলে কি পারলে না। এত সুন্দর এক্সাম্পল কোনো বইয়ে পাবে না কিন্তু।
ঠিক আছে, পরের দিন মনে করবো, বৃহস্পতিবার দিন করে দেবো, ঠিক আছে? আসলে একবার তো হার্ড অ্যান্ড ফাস্ট মনে থাকে না, সব নতুন নতুন ধরনের চিন্তা ভাবনা করি তোমাদের জন্য। তা লজিক্যাল অ্যান্ড বুঝতে পারলে? সন্দীপন, অরিত্র, অরিত্র কি বেরিয়ে গেছিল নাকি? লাস্ট পার্টটা কোন পার্টটা বলো? আচ্ছা, ভালো কথা বলেছো তুমি, বি গ্রেটার দেন। তুমি আগে বলো আমাকে, এ গ্রেটার দেন বি কন্ডিশনটা কি ট্রু? এটা কি ফলস? তাহলে এই লজিক্যাল অর এর কাজ কি? যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে গোটা এক্সপ্রেশনটা ট্রু হবে। তোমাকে এটা বুঝতে গেলে তোমাকে আরেকটা ভালো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আর কোনোদিন ভুল হবে না। তুমি এই জিনিসটাকে বোঝো, বুলিয়ান অ্যালজেব্রায় লজিক্যাল অ্যান্ড অপারেশন মনে আছে? কি হয়? অ্যান্ড মানে গুণ, এটা হয় না? এটা দেখে আমি কি বুঝতে পারছি? যদি জিরো জিরো মানে যদি দুটোই ফলস হয় তাহলে একটা ফলস, একটা ফলস একটা ট্রু হলে ফলস, একটা ট্রু একটা ফলস হলে ফলস। আর একমাত্র দুটো কি মানে অ্যাটলিস্ট একটি মাত্র এক্সপ্রেশন যদি ফলস হয় এন্টার এক্সপ্রেশনটা ফলস হবে। আর যদি ট্রু হতে হয় সবাইকে ট্রু হতে হবে, দ্যাট ইজ এ লজিক্যাল অ্যান্ড অপারেশন। এই লজিকটা বুঝতে পারলে? আর যদি লজিক্যাল অর হতো তাহলে কি হতো দেখো, জিরো ওয়ান ওয়ান ওয়ান। তার মানে কি, একটি এক্সপ্রেশন মানে অ্যাটলিস্ট একটি যদি ট্রু হয় এন্টার এক্সপ্রেশনটা ট্রু হয়ে যাচ্ছে, দ্যাট ইজ লজিক্যাল অর। ওটাই তো একই কনসেপ্ট প্রোগ্রামিং সিতে লজিক্যাল এক্সপ্রেশনে কাজ করছে। বুঝতে পারলে লজিকটা? আরো ভালো মতো ভেঙে দেখাই, দেখো একটা আমরা ফাংশন ব্যবহার করছিলাম কিছুক্ষণ আগে এখানে, এই জিনিসটা। এটা মানে কি, এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি, তাই তো? এ লজিক্যাল ফাংশন, লজিক্যাল মানে হচ্ছে আমার ট্রু অথবা ফলস রিটার্ন করবে, এ নট ইকুয়াল টু বি। এটা আমি ভেঙে দেখাচ্ছি একটা জিনিস। ধরো তোমার এটাই আছে, এই জায়গাটাতে এরকম করেছো, এ নট ইকুয়াল টু বি, এরকম না? এটা তোমার এখানে দেখাটা একটু অসুবিধা হবে, এটা এটা ইসে দেখালে ভালো হবে। এরকম ধরো যদি করো, সি ইকুয়াল টু এ নট বি, এটা মনে হচ্ছে এরর দেবে, এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, এরর দেবে। এটা এখানে কাজ লাগানো, এটা এটা ইফ হলে কাজ লাগবে, এটা ছেড়ে দাও, এটা দরকার নেই, এটা লাগবে না এখানে। নট ইকুয়াল টুটা অন্য এখানে কাজে লাগবে, নট ইকুয়াল টুটা এই এক্সপ্রেশনটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, এটা ইফের ক্ষেত্রে কাজে লাগে, ইফ দিয়ে। সো এই ধরনের ছোট ছোট প্রবলেমগুলো আমি করিয়েছিলাম, আশা করি এই প্রবলেমগুলো বুঝতে পারছো। আর এবার তোমরা যদি প্রবলেমগুলো যে প্রোগ্রামগুলো পাঠিয়েছি ওই প্রোগ্রামগুলো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে। আমি ইফটা একটু বলে দেবো, এবার বলো কি বলছো? হ্যাঁ, হ্যাঁ, নট ইকুয়াল টু পরে, এখানে নট ইকুয়াল টু বুঝিয়ে লাভ নেই, এখানে হবে না। নট ইকুয়াল টুটা তোমার ইফের মধ্যে দিয়ে পাস করতে হবে। আমি নটটা বোঝাচ্ছি, আমি ইফ দিয়ে করছি না, বুঝে আমি প্রথমে ইফটা একটু বুঝিয়ে দিই, তারপর নট নট ইকুয়াল টুতে আসছি। হ্যাঁ, দাঁড়াও, পরের দিন সাইজ অফটাও করাতে হবে, এটা লজিক্যাল নট। কোনটা বলো? হ্যাঁ 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 হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো আমি, তোমাদের যে গ্রুপটা আছে গ্রুপটা দিয়ে দেবো, ঠিক আছে? ধরো আমি ইফ কন্ডিশন নিয়ে বলছি, ইফ দিয়ে এক্ষেত্রে আমাদের স্টেটমেন্টে ইফ বলে একটা স্টেটমেন্ট কাজ করে। ধরো ইফ, ইফ কন্ডিশন, যদি কন্ডিশনটা
হয় ট্রু হবে, তা না হয় ফলস হবে, যে কোনো একটা, আইদার ট্রু অর ফলস। যদি ট্রু হয় তাহলে এই ট্রু এর বডিটাকে এক্সিকিউট করবে। কন্ডিশন মানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে বডি এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশনটা আমার ফলস হয় তাহলে এই বডিটাকে এক্সিকিউট করবে, এই জিনিসটা। তো এক্ষেত্রে আমরা কিভাবে কাজে লাগাতে পারি ট্রু এবং ফলস কন্ডিশনের ক্ষেত্রে? সাপোজ ধরো আমাকে বললো যে একটি নাম্বারকে আমি চেক করব নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার, দিস নাম্বার ইজ ইভেন অর অড। তাহলে আমার এখানে একটা অপারেটরের ছিল, যে অপারেটর নাম ছিল হচ্ছে মডুলাস অপারেটর। মডুলাস অপারেটরকে অলওয়েজ রিটার্ন রিমাইন্ডার ভ্যালু। কিরকম রিমাইন্ডার রিটার্ন করে? আমরা সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরো এই প্রোগ্রামটার ক্ষেত্রেই তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে রেখে দিও, হ্যাঁ, যারা করছো বাবা ভিডিও দেখে পরে স্ক্রিনশট, আমার ভিডিও রেকর্ডিং চলছে, পরে ভিডিও দেখে স্ক্রিনশট তুলে রাখলেও হবে। সি ইকুয়াল টু এ মডুলাস অফ বি, এ মডুলাস অফ বি। যদি আমি এরকম করে লিখি তাহলে এখানে আমার কি রিটার্ন করবে? সি এর ক্ষেত্রে 7কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এর ভাগ শেষকে রিটার্ন করবে। মডুলাস অলওয়েজ রিটার্ন দ্য রিমাইন্ডার ভ্যালু, মডুলাস অলওয়েজ রিটার্ন দ্য রিমাইন্ডার ভ্যালু। 7কে 4 দিয়ে ভাগ করলে একবার যাবে, 3 রিটার্ন করার কথা, এক্সিকিউট করে কম্পাইল রান করো, দেখবে 3 দেখাবে, দেখাচ্ছে সি ইকুয়াল টু 3। তাহলে এটা থেকে আমি কি বুঝতে পারছি যে এটা ইট উইল অলওয়েজ রিটার্ন দ্য রিমাইন্ডার ভ্যালু, এই রিমাইন্ডারকে শো করছে, সি ইকুয়াল টু এ মডুলাস অফ বি। সো আমাকে ধরো চেক করতে বললো যে একটা নাম্বার ইভেন নাম্বার না অড নাম্বার। আমি কোনো একটা নাম্বারকে তাহলে ইনপুট নেই, ইনপুট দিয়ে সেই নাম্বারটাকে মডুলাস অফ 2 মানে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে যদি আমার ভাগশেষ 0 হয়, মানে ভাগটা যদি মিলে যায়, ভাগ মেলা মানে 0, যেমন তুমি 10কে 5 দিয়ে ভাগ করছো 2, 5 দুগুণ 10, রিমাইন্ডার 0, তাহলে সেটার ক্ষেত্রে যদি রিমাইন্ডারটা 0 হয়ে যায় তাহলে নাম্বারটা ইভেন নাম্বার হবে, আদারওয়াইজ নাম্বারটা অড নাম্বার হবে। সেটা আমরা কি করে করতে পারতাম? এক্ষেত্রে আমরা কি করতাম, ধরো একটা নাম্বারকে ইনপুট নিলাম n, n নেওয়ার পর তার মানকে আমরা স্ক্যান করব, কিবোর্ড থেকে ইনপুট নেব, প্রিন্টএফ এন্টার ভ্যালু অফ n ইকুয়াল টু দেওয়ার পর এখানে %d scanf, হ্যাঁ, ধরো %d কমা ampersand of n, ampersand of n করলাম, করার পর এবার আমাকে ইফ লজিক লাগাতে হবে। ইফ যে আমার এই যে নাম্বারটা ইনপুট দিয়েছি সেই নাম্বারটাকে n, n যদি মডুলাস অফ 2 হয়, 2 যদি ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু 0 মানে কিন্তু 0 সমান ইকুয়াল টু না, মানে ম্যাচিং করছে ভ্যালুটাকে, ট্রু অথবা ফলস, ভালো মতন বুঝবে। কিন্তু এখানে ইকুয়াল টু কিন্তু লজিক, এটা কি, এটা রিলেশনাল অপারেটর। আমার যদি এন ধরো এন এর মানটা দিয়েছে আমি 20 মডুলাস অফ 2 তাহলে 10, তাহলে 0 কি ইকুয়াল টু 0? ইয়েস, যদি 0-র মানটা 0-র সঙ্গে ম্যাচ করে, এটা ম্যাচিং করছে, কিন্তু এখানে ইকুয়াল টু ম্যাচিং, এটা রিলেশন অপারেটর। সেজন্য বলছি যে অপারেটরের নোটসটা দেওয়া আছে সেটা অতি অবশ্যই অতি খুব শীঘ্রই নোটসটা শেষ কমপ্লিট করো। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেই নাম্বারটা কি নাম্বার? ইভেন নাম্বার। সো আমি এখানে কি লিখতে পারি, এই জায়গাটাতে আমি লিখতে পারি হচ্ছে প্রিন্টএফ দ্য
নাম্বার ইজ ইভেন হলো। এলস যদি নাম্বারটি the number is odd, যদি ভাগ মিলে যায় তাহলে the number is even, the number নাম্বার লিখতে ভুলে গেছি, তুমি লিখে দাও ডাবল কোডের মধ্যে কোনো না না, ডাবল কোডে তুমি যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ডাবল কোডের মধ্যে তুমি স্টেটমেন্ট যা খুশি লিখতে পারো। এই যা করে দিলাম। কম্পাইল করো, ভ্যালু নাম্বার দাও, সাপোজ 98, কি নাম্বার হবে? দ্য নাম্বার ইজ ইভেন। 98 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হয়? 0 হয়। আবার যদি কোনো ক্ষেত্রে তুমি যদি নাম্বারটাকে এই করো, ধরো তুমি নিচ্ছে হচ্ছে 99, দেখবে অড নাম্বার। তাহলে এখানে ইফের ইফ কি করে কাজ করছে? কাজটা করছে, তাই তো? এখানে ইফ ট্রু অথবা ফলসকে রিটার্ন করছে। যদি ট্রু হয় মানে ইকুয়াল টু 0 হয় তাহলে এটা হবে। এবার যেটা আমি কিছু বলছিলাম নট ইকুয়াল টু, এবার দেখো নট ইকুয়াল টু ইফ দিয়ে ভালো বোঝানো যাবে। কিরকম? সাপোজ এখানে আমি এত কিছু লিখছি না, আমি আগে থেকে ইনিশিয়াল করে আমাদের বোঝানো দিয়ে কথা, তাহলেই হবে। এখানে আমি এ ধরো আগের থেকে ভ্যালুটাকে কিবোর্ড থেকে নিচ্ছি না, এখানে ইনিশিয়াল করেছি A7 B8। এবার আমি লিখলাম যে ইফ এ নট ইকুয়াল টু বি করে প্রিন্টএফ, হ্যাঁ তো এখানে কিছু রিটার্ন করবে একটা প্রিন্টএফ ট্রু এলস, এটা এক্সাম্পল দিচ্ছে একটা, প্রিন্টএফ ফলস। তাহলে কম্পাইলারকে আমি যদি কম্পাইল করি তাহলে ও কি দেখানোর কথা? আমি যদি কম্পাইল করি এখানে তাহলে কি দেখানোর কথা? দেখো ট্রু দেখানোর কথা, ট্রুই তো দেখাবে, কারণ কি দেখো এ নট ইকুয়াল টু বি, কন্ডিশন তো ট্রু, এ তো বি নয়, এ কি নট ইকুয়াল টু বি? 7 নট ইকুয়াল টু বি, ঠিক বলছে তো, তাই এই জন্য ট্রু দেখাচ্ছে। এবার তুমি যদি এখানে বি এর ক্ষেত্রে 7 লিখে দাও তাহলে কি হবে? 7 নট ইকুয়াল টু 7, 7 নট ইকুয়াল টু 7, হ্যাঁ ফলস, ফলস হয়ে যাবে। এখানে নট ইকুয়াল টু কাজটা বুঝতে পারলে? যদি 7 নট ইকুয়াল টু 7, 7 নট ইকুয়াল টু 7 ভুল, 7 ইকুয়াল টু 7, তাই না? 7 ইকুয়াল টু 7 হয়, এক্ষেত্রে আমার কি হতে পারে? ফলস হয়ে গেল। তো এখানে আমি যদি করি, এখানে এখানে যখনই একটা সংখ্যাকে আমি চেঞ্জ করে 9 করে দেব, 9 নট ইকুয়াল টু 7, হ্যাঁ কন্ডিশন ট্রু কন্ডিশন, বাট 7 ইকুয়াল বা 9 ইকুয়াল নট ইকুয়াল টু 9 ফলস। বুঝতে পারলে এখানে নট ইকুয়াল করে কাজ করছে? হাউ ইট উইল ওয়ার্ক? কে বুঝতে পারেনি বলো? সন্দীপন, অরিত্র, সবাই বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কাজে লাগবে, এগুলো ছোট ছোট প্রোগ্রাম দিয়ে কাজে লাগবে। আর একটা কাজ করবে আমাদের সূর্য, ওদেরকে যতগুলো প্রোগ্রাম, তো এখানে একটা লিস্ট আমি বানিয়েছিলাম দেখো, এই লিস্টে যদি মনে হয় প্রোগ্রাম কিছুটা কম আছে, তুমি তো খাতায় নিশ্চয়ই লিখেছো, ওগুলা পাঠিয়ে দেবে। তা সুন্দর করে আমার একটা পিডিএফ স্ক্যান এটা করে সুন্দর করে আমি পাঠিয়ে দিও, যতগুলো এক্সাম্পল আমি দিয়েছিলাম এতদিন 3টে ক্লাসে, ঠিক আছে? তোমারগুলো তো আমি নিয়ে নিয়েছি, যে তুমি যা করেছো প্রোগ্রাম সবগুলোকে সুন্দর করে পিডিএফ বানাও। আমি যা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, যা আমি করেছি বা তুমি করেছো, সবগুলো নিয়ে একটা পিডিএফ বানিয়ে আমাকে দেবে, হ্যাঁ তাহলে ভালো বুঝতে হবে। এবার আমাকে বলো প্রোগ্রামিংটা কেমন লাগছে, যারা নতুন, যারা 3জন করলে অনেকদিন পর তোমার সাথে দেখা, কেমন লাগছে? জয়দীপ কেমন লাগলো বলো? অরিত্র বাবা, সন্দীপন ভালো লেগেছে তো?
তাহলে ওই প্রোগ্রামগুলো পাঠিয়ে দেবে, প্রোগ্রামগুলো তোমরা বাড়িতে ভালো মতো ফলো আপ করো। করার পর আমি আজকে যা যা করেছি এটা ভিডিও রেকর্ডিং অলরেডি হয়ে গেছে। এটার আমি একটা আজকে ভিডিওটা দিয়ে দেবো তোমাদেরকে, একটু পরে ইউটিউব লিঙ্ক দেবো। আমার একটা চ্যানেল আছে ডুয়ার্স অ্যাপ ই লার্নিং বলে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর ভিডিও পাবে ওখানে, ভালো ভালো ভিডিও আছে সব। আমি তোমাদের লিঙ্কটা যখন দেবো আজকে, এখনই টোটাল ভিডিওটা তৈরি করে ওটার মধ্যে আজকের ক্লাসটার গোটা ভিডিও পেয়ে যাবে, ওটা করে সাবস্ক্রাইব করে নেবে, সবাইকে বলবে সাবস্ক্রাইব যারা আছে তোমাদেরকে সাবস্ক্রাইব করে নেবে, তোমার বন্ধুরা মানে আজকে যারা ক্লাস করলো তোমরা করে নিও। সেখানে খুব ভালো ভালো ভিডিও পাবে, যাদের দরকার তাদেরকে বলবে, শেয়ার করবে। আর এটা রেডি করার পর তোমরা এটা ভালো মতন দেখে নেবে যত প্রোগ্রাম আছে, তারপর যেখানেই কোনো প্রোগ্রাম বুঝতে অসুবিধা হবে আমাকে মার্কিং করে সার্কেল করে পাঠাবে, আমি সঙ্গে 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 সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আমি আগে, হ্যাঁ ইউটিউবের আমি লিঙ্ক দিয়ে দেবো একটা। আজকে একটা ইউটিউব লিঙ্ক বানিয়ে আজকে টোটাল ক্লাসটার এন্টায়ার ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? আমি আগে রেকর্ডিংটাকে একটু স্টপ করে নিই, ওকে? তারপর কথা বলছি।